আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। বুধবার দুর্দান্ত কিছু অভিযান চালিয়েছেন তারা। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা আবু আলী মুস্তফা ব্রিগেডস বুধবার দখলদারদের বিরুদ্ধে অন্তত 4টি বড় অভিযান পরিচালনা করে। দক্ষিণ ইসরায়েলের কিব্বুত বেইরিতে এক ঝাঁক মিসাইল নিক্ষেপ করেন তারা। মধ্য গাজার নেতজারিম অক্ষে ইসরায়েলি সেনাদলের ওপরও মিসাইলের ব্যারেজ নিক্ষেপ করা হয়। 107 ক্যালিবারের আরেকটি মিসাইল ব্যারেজ দিয়ে নেতজারিমে ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারে আঘাত হানেন তাদের যোদ্ধারা। তেল জারাবে জায়নবাদী সেনাদের একটি অবস্থানে বোমা হামলা চালায় তাদের মিসাইল ইউনিট। হামাসের আল কাসাম ব্রিগেডস বুধবার জানায়, উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের আর খুলাফা এলাকায় শাওয়াত এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ইসরায়েলের একটি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছেন তাদের যোদ্ধারা। উত্তর গাজার সাফতাবি এলাকায় আল ফৌজ মসজিদের পাশে হানাদার জায়নবাদী বাহিনী এবং তাদের গাড়িগুলোর উপর আঘাত হানে ইসলামিক জিহাদের আল কুজ ব্রিগেডস। বেশ কিছু নিয়মিত 60 mm ক্যালিবারের মর্টার শেল দিয়ে এই অভিযান পরিচালিত হয়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অধীনে দক্ষিণ লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। লেবাননের সেনাবাহিনী বলছে, দক্ষিণাঞ্চলের মারজিউন জেলার আল খিয়াম শহরের 5টি অবস্থানে লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে বলেছে, সেন্টকম কমান্ডার জেনারেল এরিক কুরিলা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আল খিয়াম শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিস্থাপনের সময় উপস্থিত ছিলেন। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বুধবার বলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার খিয়াম এলাকায় সেনা পাঠানোর বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের 7ম ব্রিগেড দক্ষিণ লেবাননের খিয়ামে অভিযান শেষ করেছে। যুদ্ধবিরতির সমঝোতা অনুযায়ী লেবাননের সেনাদের খিয়াম এলাকায় নিয়ে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর সঙ্গে মোতায়েন করা হয়েছে। গত 27 নভেম্বর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। তবে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা আনরোয়ার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদে 2টি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবে গাজায় বন্দী ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির দাবিও করা হয়েছে। গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত 44,805 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। এই প্রেক্ষাপটে ইসরায়েল এবং হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় জাতিসংঘ। আল জাজিরা জানিয়েছে, বুধবার সাধারণ পরিষদের 193 সদস্য দেশের মধ্যে 158 দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে ছিল ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ 9 দেশ। ভোটদানে বিরত থেকেছে 13 দেশ। এছাড়াও গাজায় আনরোয়ার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে আরেকটি প্রস্তাব পাশ হয়। এই প্রস্তাবে ইসরায়েলে জাতিসংঘের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা নতুন আইনের নিন্দা জানানো হয়। এই প্রস্তাবের পক্ষে 159 ভোট এবং বিপক্ষে 9 ভোট পড়ে, আর 11 দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবে ইসরায়েল সরকারকে আনরোয়ার কার্যক্রমকে সম্মান জানাতে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গাজা উপত্যকায় পূর্ণ, দ্রুত, নিরাপদ এবং বাধাহীন মানবিক সহায়তায় সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এই 2 প্রস্তাব গৃহীত হওয়ার আগে 2 দিন ধরে জাতিসংঘে বক্তব্য রাখে বিভিন্ন দেশ। এ সময় ফিলিস্তিনি ভূখণ্ডে 14 মাস ধরে চলা যুদ্ধের ইতি টানার আহ্বান জানান বক্তারা। গাজায় যুদ্ধবন্ধে বিশ্বের ব্যর্থতা তুলে ধরে জাতিসংঘে আলজেরিয়ার উপরাষ্ট্রদূত নাসিম গাওয়াবি বলেন, ফিলিস্তিনের ট্র্যাজেডির মুখে নীরবতা ও ব্যর্থতার মূল্য অনেক ভারী। এটি ভবিষ্যতে আরও ভারী হবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে আল জাজিরার প্রতিবেদক বলেন, প্রস্তাব দুটির বার্তা স্পষ্ট। প্রথমত, আনরোয়াকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ বলছে, সংস্থাটির কার্যক্রম জোরদার করতে হবে। দ্বিতীয়ত, বার্তা হল, বিশ্বের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ আবারও গাজার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালো। সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে কারাবন্দীদের উপর নির্মম নির্যাতন এবং পাশবিক হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া এবং তাদের কোনোভাবে ক্ষমা না করার কথা জানিয়েছেন আবু মোহাম্মদ আল জুলানি হিসেবে পরিচিত বিদ্রোহী নেতা আহমেদ আল শারা।
কুখ্যাত কারাগারগুলো বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান। ক্ষমতাচ্যুত সরকারের যেসব কর্মকর্তা বিদেশে পালিয়েছেন তাদেরকে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানো হবে বলে প্রেসিডেন্ট আসাদকে হঠাতে নেতৃত্ব দেওয়া এই বিদ্রোহী নেতা হায়াত তাহরির আল শাম বা HTS নেতা আল শারা বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলেন, বন্দী নির্যাতনে জড়িতদের ক্ষমা করার প্রশ্নই আসে না। আমরা নির্যাতনকারী এই সব সাবেক কর্মকর্তাদের খুঁজে বের করব। যারা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে দেশগুলোর কাছে অনুরোধ জানাবো। আসাদ সরকারকে হটানোর পর সিরিয়ায় হাজারো কারাবন্দীকে মুক্ত করে দিয়েছেন বিদ্রোহীরা। কুখ্যাত সেন্দায়া কারাগার সহ দেশটির বিভিন্ন কারাগার থেকে নিখোঁজ হওয়া হাজারো মানুষের স্বজন এখন তাদের খুঁজে ফিরছেন। এমনই এক প্রেক্ষাপটে আল শারা পতিত সরকারের কর্মকর্তাদের ব্যাপারে এই হুঁশিয়ারি দিলেন। এরই মধ্যে সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির বলেছেন, তার প্রধান লক্ষ্য লাখ লাখ সিরীয় শরণার্থীকে দেশে ফিরিয়ে আনা, দেশবাসীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং জনগণকে মৌলিক সেবা দেয়া। সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। উত্তর সীমান্তে ইসরায়েলকে সংযম দেখাতে বলেছে জার্মানি ও স্পেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমিতে দখলীকৃত ভূমি ও সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য যে বাফার জোন রয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সেখান থেকে প্রত্যাহার করতে হবে। এতে বলা হয়, বাফার জোনে যে কোনো ধরনের সামরিক মোতায়েন তেল আবিব এবং দামেস্কের জন্য 1974 সালে সম্পাদিত চুক্তির লঙ্ঘন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইসরায়েলকে বাফার জোন থেকে সরে যেতে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে প্যারিস। ইসরায়েল সিরিয়া সীমান্তে 235 বর্গ কিলোমিটারের বাফার জোনটি কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষীদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। জাতিসংঘ এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করে বলেছে, বাফার জোন দখল করে 50 বছরের পুরনো চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকে নস্যাৎ না করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। মাদ্রিদ লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ওই অঞ্চলের সব দেশের ভালোর জন্য সিরিয়াকে স্থিতিশীল এবং শান্তিপূর্ণ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাশার আল আসাদ সরকারের পতনের পর তার বাথ পার্টি দেশের অভ্যন্তরে সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। দলের এক বিবৃতিতে বুধবার বলা হয়, দলের কেন্দ্রীয় নেতৃত্ব পরবর্তী নির্দেশ পর্যন্ত না দেয়া পর্যন্ত সব ধরনের দলীয় কার্যকলাপ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। 1966 সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাথ পার্টি ক্ষমতায় আসে। প্রতিরক্ষা মন্ত্রী হন বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ। রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি। 1970 সালে নিজ রাজনৈতিক গুরু ও সিরীয় নেতা সালাহ আল জাদিদকে সরাতে অভ্যুত্থান ঘটান হাফিজ। পরের বছরই সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। 60 বছরেরও বেশি সময় ধরে সক্রিয় থাকা এই দল আসাদ পরিবারের নেতৃত্বে টানা 5 দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে। এর মধ্যে 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল আসাদ। রাশিয়ায় পালিয়ে যাওয়া আগ পর্যন্ত টানা 2 যুগ তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। বুধবার তেহরানে একদল মানুষের সঙ্গে কথা বলার সময় খামেনি বলেন, সিরিয়ায় যা ঘটেছে তা এক যৌথ মার্কিন জায়নিস্ট পরিকল্পনার ফল। এতে কোনো সন্দেহ নেই। সিরিয়ার একটি প্রতিবেশী সরকারও এতে স্পষ্ট ভূমিকা রেখেছে, এখনও রাখছে। তবে তিনি দেশটির নাম উল্লেখ করেননি। সিরিয়ার সঙ্গে সীমান্তে থাকা দেশগুলো হলো ইরাক, ইসরায়েল, জর্ডান, লেবানন ও তুরস্ক। এইসব প্রতিবেশী দেশগুলোর মধ্যে তুরস্ক দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে উৎখাতে বিদ্রোহীদের নানা অংশকে সমর্থন দিয়ে আসছে। খামেনি বলেন, আসাদ সরকারের পতনের পর ইসরায়েল বিরোধী প্রতিরোধ দুর্বল হয়নি, তেহরানের শক্তিও কমেনি। ইরান বলিষ্ঠ ও শক্তিশালী রয়েছে, ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। খামেনির মতে, সিরিয়ায় হামলাকারীদের এক একজনের এক এক উদ্দেশ্য রয়েছে। তাদের কেউ কেউ উত্তর ও দক্ষিণ সিরিয়ায় ভূমি দখল করতে চায়, আর যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। রাশিয়া বুধবার বলেছে, তারা সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যারা বর্তমানে দামেস্ক নিয়ন্ত্রণ করছেন তাদের সঙ্গে রাশিয়া যোগাযোগ রক্ষা করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সিরিয়ায় রাশিয়ার কূটনৈতিক স্থাপনা এবং তাদের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। রাশিয়ার সেনারা বছরের পর বছর ধরে সিরিয়ার গৃহযুদ্ধে সামরিক বাহিনীকে সমর্থন দিয়েছে। বাশার আল আসাদের পতনের কয়েকদিন পর পেসকভ এই মন্তব্য করলেন। আসাদ পালিয়ে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। রুশ কর্মকর্তারা বলছেন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।